সেখানে আমাকে দড়ি আনা হয় আমাকে বেঁধে রাখার জন্য। আপনি তো সমাধান করতে গেছেন। হ্যাঁ, কিন্তু আমার পরিচয় কি? আচ্ছা, কিসের পরিচয়? আমি কে? নয়, এখানেই মার খাবো, যা হয় হবে, কিন্তু প্রতিবাদ করতে ছাড়বো না। এখনো পর্যন্ত কটা কেস এরকম সমাধান করতে পেরেছেন? আমি অল ওভার ইন্ডিয়াতে 7,500-এর উপরে সংসার জুড়েছি। ভাঙা মন আর ভাঙা সংসারগুলো কিভাবে জোড়া যায় সেটার চেষ্টা। এরা আসছে ছোট ছোট বাচ্চা কাকে নিয়ে ডিভোর্সের জন্য। মানুষ বলছে পরকীয়া আইন বৈধ, কিন্তু কি কি রুলস আছে, কি কি ক্রাইটেরিয়া আছে, এগুলো তো মানতে হবে। সেটা তারা কিন্তু মানেন না। কিন্তু পরকীয়া আইন বৈধ বলে হাতির 5 পা দেখে ফেলেন তারা। পুরুষ মানুষগুলো কিন্তু কাঁদে, সেটা দেখতে পাই না আমরা। কিন্তু আমরা মহিলারা যখন কাঁদি, 5টা মানুষের সামনে চোখের জল মোছানোর জন্য দাঁড়িয়ে পড়ে। কিন্তু একটা পুরুষ যখন রাস্তায় কাঁদে বা কোনো নেশায় আসক্ত হয়ে পড়ে, খারাপ পথে চলে যায়, তখন কিন্তু তাদের পাশে বন্ধুরা ছাড়া কেউই দাঁড়াতে চায় না। আর পরকীয়াটা ছেলেদের মধ্যে বেশি প্রবণতা নাকি মেয়েদের মধ্যে, কি মনে হয় আপনার? যখন অন্ধকার করে দিয়ে ঘেরাও করে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে থেকে ঢিল মারছে আর বলছে পিছন দরজা দিয়ে পালিয়ে যান, এখনো সুযোগ আছে, আমি তখন বললাম কেউ পালাবে না। তার পরিবার, আমার ভিকটিমের পরিবার পালিয়ে গেছে, কিন্তু আমি ভিকটিমকে নিয়ে বসে আছি। অনেক কষ্ট করেছি, অনেক, মানে যে কষ্টটা বলতে গেলে চোখে জল চলে আসে। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভয়েস। আমার কথা এপিসোডে আমি সানায়া। বর্তমান যুগে বিভিন্ন সমস্যার মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা এখন সাংসারিক সমস্যা, দাম্পত্য কলহ। বিভিন্ন রকমের সংবাদ আমাদের সামনে আসছে। সম্পর্ক থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে সংসার, একসাথে সুখে থাকার জন্য যে সংসার, সেই সংসারে হঠাৎ করেই সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন রকমের মানুষ আছেন যারা কিন্তু এই খবর শুনলে আনন্দ পায়, কিন্তু কতজন এরকম আছে যারা এই সমস্যার সমাধান করার জন্য এগিয়ে আসেন? আজকে আমাদের সাথে এমন একজনকে পেয়েছি যিনি সাংসারিক সমস্যা, দাম্পত্য কলহ সমস্যার সমাধান করার জন্য এগিয়ে এসেছেন নিজে থেকেই। দীর্ঘ বছর ধরে তিনি করে যাচ্ছেন এই কাজ। আমি তার মুখ থেকে আজকে সেই অভিজ্ঞতা, সেই সব সমস্যার সমাধানের সেই যাত্রাপথের গল্প শুনবো বলেই আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম বাবলি মুখার্জি দিদিকে। বলুন, কেমন আছেন? নমস্কার। নমস্কার। সবার প্রথম বলবো যে আপনারা যে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছেন আওয়ার ভয়েসে আসার জন্য, এবং আমাদের মনের কথা বা আমার মনের কথা যেটা আমি আজকে ব্যক্ত করতে পারবো, যেটা আমি ব্যক্ত করতে পারি না অন্যান্য জায়গায়, হয়তো বা চেষ্টা করব বলার। তো তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। মোস্ট ওয়েলকাম। আমরাও খুব আনন্দিত যে আপনি সময় নিয়ে এসেছেন এখানে। আসলেই বাবলিদিকে আমি ফেসবুকে দেখি, আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার কথা উনি শোনেন এবং খুব আদর যত্ন সহকারে উনি সমস্যার সমাধানের চেষ্টা করেন। আমি প্রথমেই শুনবো যে এই শুরুটা, এবং আমি আজকে সবচাইতে অবাক হয়েছি যে কথাটা শুনেছি উনি, আমি ভেবেছিলাম যে ওনার কোনো সংস্থা আছে, কিন্তু আজকে জানলাম যে উনি নিজে থেকেই এটা করছেন। এটা কিভাবে সম্ভব এবং এইরকম মনের জোর আপনি পেলেন কোথা থেকে? অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই দেখেছি বাবা মাকে পাড়ায় মানুষকে সহযোগিতা করা। বাবা দেখতেন যে বিষয়টা, সেটা হলো বাচ্চাদের, আমাদেরকে কিছু কিনে দিলে বাচ্চাদেরকেও কিছু কিনে দেওয়া বা গরিব বাচ্চাদেরকে সহযোগিতা করা। আর মাকে দেখেছি পাড়ায় যেসব পরিবারগুলো ভাঙন ধরতো, মায়ের ছিল একটু বাঘিনী, ঠিক আছে, চেহারাতে এবং ভয়েসেও। তো সেই কারণে মায়ের কাছেই সবাই আসতো সকল সমস্যা বলতে। তো সেখান থেকে মা কি করতেন, তাদের পারিবারিক সমস্যাগুলো দুই পক্ষকে বসে বেশ মেটাতেন এবং তারপর তাকে খাইয়ে দাইয়ে তারপরে বাড়ি পাঠাতেন এবং একটু তরকারি হাজব্যান্ডের জন্য, পরিবারের জন্যও দিয়ে পাঠাতেন। তো সেখান থেকে তো একটু অনুপ্রাণিত হই মায়ের কাছ থেকে এবং বাবার কাছ থেকে। তো আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি একটু নার্স হই, কিন্তু অল্প বয়সে প্রেম করাতে সেই স্বপ্ন বাবার পূরণ হয় না। তো তারপরে আস্তে আস্তে বড় হয়ে বিয়ে হওয়ার পরেই আমার শাশুড়ি, মানে একটা মানসিকতা যে আমরা নারী, আমরা সব পারি, তুই কি পারিস, শুধু সংসারই সামলাবি, স্বামীর হাতে হাত দিয়ে তুই কাজ কর, এগিয়ে চল, তো যেটা মন চায়, তুই ঘরে বসে থাকলে ঘরে বসে কোনো কিছু করতে পারিস, যেটা খুশি। তা আমি মনে করি যে না, আস্তে 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 আমি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে নামটা দিই। আমি ভেবেছিলাম যে রাজনৈতিক ফার্স্ট সমাজসেবা। তো ওখান থেকেই আমার যাত্রা শুরু। সেখান থেকে আমার ইচ্ছে হয় যে না, একটা ল পয়েন্টে কাজে ঢুকি। সেখান থেকে ইচ্ছা হয় যে
ভাঙা মন আর ভাঙা সংসারগুলো কিভাবে জোড়া যায় সেটার চেষ্টা। এবার স্বাভাবিকভাবেই এটা উকিলবাবুর চেম্বারে, তো উকিলবাবু তো মামলাটাকে মুভ করবেন বলে মামলাটা নিচ্ছেন, স্বাভাবিকভাবে মীমাংসা করার জন্য নয়। এবার আমি ঘর থেকে বেরিয়েছি, আমার বাচ্চাও তখন ছোট, এই ইউকেজিতে পড়ে। তো সেই সময় আমি তখন ভাবলাম যে এরা আসছে ছোট ছোট বাচ্চা কাকে নিয়ে ডিভোর্সের জন্য, কেউ বা কাঁদছে আমার সংসারটা বাঁচানো। উকিলবাবু মামলা মুভ করে এগিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন আমি ওনার সাথে একটু আলোচনা করি, যেহেতু ওনার একটা এনজিও ছিল, অল ওভার ওয়েলফেয়ার সোসাইটি এরকম একটা কিছু নাম ছিল। তো স্বাভাবিকভাবে ওখান থেকে তখন আমি বলি, দাদা যদি একটুখানি এদের সমস্যাগুলো আমরা জানতে পারি এবং সেটা সত্য উদ্ঘাটন করতে পারি। তো সত্যি কথা বলবো, আমার উকিলবাবু মহান মানুষ, তিনি সত্য উদ্ঘাটন করার জন্য আমার কথাটা রাখেন। এবং ফিল্ডে গিয়ে আমরা কোর্ট আওয়ার্সের পরে ফিল্ডে গিয়ে বাইকে করে তাদের সমস্যাগুলো শুনতাম, দুই পক্ষকে বসে, কখনো এক পক্ষে। শোনার পর দুই পক্ষকে ডেকে ল পয়েন্ট থেকে সেগুলোকে জোড়া লাগাতাম। আচ্ছা, এইভাবেই আমার যাত্রা শুরু। তো ওখান থেকে আমি প্রচুর হেনস্থা হই, মানে ওখান ল পয়েন্ট সমস্যার সম্মুখীন হই, কারণ ওনার প্রফেশনে ক্ষতি হচ্ছে। তখন আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসি। আসার পর মনের জোর আনি যে আমি এই কাজটা করব, আমার মানুষ ছাড়া আমি থাকতে পারছি না। মানুষের সান্নিধ্যে 3.5 বছর ল পয়েন্টের যাত্রা আমার, সেখানে মানুষ আমাকে চাইছেন, মানুষ যোগাযোগ করছেন। স্বাভাবিকভাবেই আমি কাঁধে ব্যাগ নিয়ে তাদের উপর ভরসা করে তাদের পরিবার জোড়ার জন্য তাদের ফ্যামিলি নিয়েই দৌড় মারতাম একা একা। ফ্যামিলি থেকে সহযোগিতা পেতাম। আচ্ছা, কিন্তু অনেক কষ্ট করেছি, অনেক, মানে যে কষ্টটা বলতে গেলে চোখে জল চলে আসে। অ্যাকচুয়ালি আমি কিছু জানি না। আমি আমার পাড়ায়, আমার এ পাড়ার নামটাই জানি, শুধু তার পরের পাড়াটা জানি না। ছোটবেলা থেকে অনুশাসনের মধ্যে মানুষ, বাড়ির বাইরে বেরোতে দিত না মা। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একা যখন কাঁধে ব্যাগটা নিয়ে, যখন কোনো কাজ পেপারস জানি না কি নিতে হয় না নিতে হয়, ল পয়েন্টেরই কোনো একটা কাজ আমার কাছে আসে সমাধানের জন্য, তখন আমি চলে যাই একটা মুসলিম এলাকায়, নাকাশিপাড়া পাটপুকুর। ওটাই আমার ফার্স্ট কাজ। আচ্ছা, সেখানে আমাকে দড়িয়ে আনা হয় আমাকে বেঁধে রাখার জন্য। মানে কেন আমাকে বেঁধে রাখবে ওখানে সব মুসলিম মা বোনেরা? আপনি তো সমাধান করতে গেছেন। হ্যাঁ, কিন্তু আমার পরিচয় কি? আচ্ছা, কিসের পরিচয়? আমি কে? আমি ওনাদের সাথে চলে গেছি, তার মধ্যে ধর্মের সাথেও মিলছে না। স্বাভাবিকভাবেই আমার উপর একটা প্রেশার ক্রিয়েট হয়। তো যে গাড়িটা করে ওনারা গেছিলেন আমাকে নিয়ে, সেই গাড়ির ড্রাইভারও পালিয়ে যায়। আমি ওখানে মনের জোর ভাঙিনি। আমি মনে মনে ভেবেছিলাম হয় মরবো, নাহলে কি হবে, নয় এখানেই মার খাবো, যা হয় হবে, কিন্তু প্রতিবাদ করতে ছাড়বো না। মানে মেয়েটির 8 বছর কোর্টে কেস চলছিল। আচ্ছা, তারপর তার হাজবেন্ড তার ভাবির সাথে জড়িয়ে যায় এবং সে বাইরে চলে যায়। সেখান থেকে তাকে নিয়ে আসার জন্যই আমার চেষ্টা ছিল। যাই হোক, আমি ওইটাই সাকসেস হই। আমি ওখানে বেঁধে রাখবে, আমি বললাম দেখুন আপনারা যদি লোহার দড়ি দিয়েও বেঁধে রাখেন আমি ছিটকে বেরিয়ে যাবো। মনের জোরটা রেখেছিলাম যে ওরা যাতে ভয় পায়, মনের জোরটাতে। সত্যি সত্যি ওরা মনের জোরের কাছে হার মেনে গেল। আমি ওই বউটিকে ঢোকালাম বাড়িতে, তার মাকে রাখলাম, চাচিকে রেখে একটা জনতা নিয়ে গেছিলাম, কিছু চাল ডাল নিয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যে যতক্ষণ পর্যন্ত ওনার হাজব্যান্ড না আসবেন ততক্ষণ পর্যন্ত, ওনার হাজব্যান্ডের নাম ছিল তাবারক, যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি একে এখানেই রাখবো। ন্যায় পাওয়াতে গেলে ওকে ঘরে বসে ন্যায় পেতে হবে। স্বাভাবিকভাবে তার ভাবিকে রিকোয়েস্ট করে ভালোবেসে বুঝিয়ে, কারণ যখন দেখলেন যে না ইনি ভয় পেলেন না, তো তখন আমি একাই লড়ে ওনাদের মন জয় করেছিলাম। ওনারা গ্রামের লোকজন আমাকে খুব রেসপেক্ট করেছিল শেষে। তারপরে ওনার হাজবেন্ডকে আমি 24 ঘন্টা বলেছিলাম, পুরো 24 ঘন্টার মধ্যে কি করে থাকবে, উনি বিদেশে থাকে, ইন্ডিয়ার বাইরে। আমি তাহলে 15 দিনের মধ্যে উনি এলেই হবে। 1 মাস পর উনি আসেন, এখন 3টে বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করছে। মানে সেটা পুরো সমাধান হয়ে গেছে একদম। এখনো পর্যন্ত চাচি যদি তাদের গ্রামে কোনো চাপড়ার যদি কোনো সমস্যা হয় আমার কাছেই পাঠান। বাহ, এখনো। তারপরে একটি খ্রিস্টান মেয়ে অনুলিতা, ওর কাজটা আমি করি, কমপ্লিট করি। উনি একজন স্কুল টিচার ছিলেন, ওনার হাজব্যান্ডও স্কুল টিচার ছিলেন। সেই সমস্যাটা সমাধান করি। মানে আমি জজ সাহেবের মুখোমুখি হয়েছিলাম এই সমস্যাটা নিয়ে সমাধান করার সময়। কেন, কি ছিল সমস্যাটা?
সমস্যাটা ছিল যে দুই উকিলবাবু প্যাক্ট হয়ে ওর সমস্যাটা সেভাবে যেটা আমরা সমাধান করার একটা প্রিপারেশন নিয়েছিলাম সেটা করেননি, যেহেতু আমি ল পয়েন্টটা ছেড়ে দিয়েছিলাম। তখন উনি মিসগাইড হন, আর সেই সময় আমি বাড়িতে, তখন আমি কোর্টে যাই যে ওনার কিছু মালপত্র এবং কিছু পাননি উনি, বেশ কিছু জিনিস, সেটা আমি পুরো কথা হয়েছিল পাবে। আচ্ছা, তখন পেশকার বলে আপনি কে জজ সাহেবের সাথে কথা বলার জন্য? তখন আমি বলি যে আমি জজ সাহেবের সাথে একটু কথা বলতে চাই। বলছে আপনি কি ম্যাড, আপনি জজ সাহেবের সাথে কথা বলার জন্য এখানে চলে এসেছেন কোর্টের মধ্যে? মানে জজ সাহেবের রুমেই গেছি আমি। দিয়ে তখন বলছে আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনার নাম কি বাবলি মুখার্জি? আলাম হ্যাঁ, কিন্তু আমি জানি না সেদিনকে বর্তমান পেপারে অনেক বড় করে হেডিং দিয়ে আমার পারিবারিক সমস্যার সমাধান করছি তার নিউজ বেরিয়েছিল। ভাগ্যক্রমে সেই উনি পেপারটা দেখছে এই ফেসটাই তো এই ফেস। তখন জজ সাহেবকে বলেন, দুই উকিলবাবুকে ডেকে সেদিনকেও তাদের যে ভুলটা ছিল উকিলবাবুদের সেটাকেও ধরিয়ে দিয়ে জজ সাহেবের সামনে সেই মামলা আবার রিওপেন করিয়ে সেই সমস্যা 7 দিনের মধ্যে সমাধান করি। বাহ, মানে এই গুটি গুটি পায়ে পায়ে চলছে। আমার ভয় ডরটা খুব কম। আমি জানি জীবনে তো জন্মেছি, জন্ম যখন হচ্ছে মৃত্যু আছেই, তো মানুষের কাজ করতে গিয়ে যদি মৃত্যু হয় বা জেল খাটতে হয় খাটতে রাজি, কিন্তু আমি সত্যটাকে তুলে ধরবো, আর সত্য পথে যারা চলবে তারা অবশ্যই বিপদের সম্মুখীন হবেন। এখনো পর্যন্ত কটা কেস এরকম সমাধান করতে পেরেছি? আমি অল ওভার ইন্ডিয়াতে 7,500-এর উপরে সংসার জুড়েছি, যেগুলো কোর্টে কেস চলছে মাত্র 3 দিনে। আচ্ছা, আমার সমস্যা যেটাই আমি নিই না কেন, যত বছর 20 বছর 50 বছর, মাত্র 3 দিনেই সলভ করব, এটা আমার সংকল্প। আচ্ছা, সেটা কিভাবে হয়? মানে আমরা তো জানি যে সম্পর্ক ভীষণ সংবেদনশীল একটা ব্যাপার, মানে আইনে না গেলে যতক্ষণ ঘরের মধ্যে থাকে ভীষণ সেন্সিটিভ একটা ব্যাপার, সেইখানে বাইরের লোক খুব একটা সমাধান করতে পারে না বলে আমরা জেনে এসেছি। এবার আইনে গেলে তো আরো জটিল হয়ে যায়, যেটা শুনেছি। সেখানে আপনি 3 দিনের মধ্যে কি করে সমাধান করেন? অ্যাকচুয়ালি 3 দিনটা বেছে নিয়েছি, মানে একা একা কাজ শেখা তো কেউ মাথার উপর ছিল না আমার। তার জন্য একদিন হলো কি, প্রথম দিন যাব সত্য উদ্ঘাটন করব, দ্বিতীয় দিনকে যাব দুটো পরিবারকে এক করব, তৃতীয় দিন কেন, যদি কোনো রকম পরবর্তীতে সংসার জোড়া লাগানোর পর যদি কোনো রকম ঝামেলা হয় সেই সমস্যার সমাধানের জন্য তৃতীয় দিনটা বেছে নিয়েছি। সেই জায়গায় হয় এসপার নয় ওসপার, এই 3টে। কিন্তু যখন কোর্টে মামলাগুলো চলে আমাদের বাধা আসে, পুলিশি বাধা আসে, উকিলবাবুর বাধা আসে, আমিও আতঙ্কে থাকি, এই বুঝি পুলিশ আসছে, এই বুঝি পুলিশ আসছে। কিন্তু পুলিশটা আসবে আতঙ্কে থাকি ঠিকই, কিন্তু আমি জানি আমার কাছে প্রুফ আছে, আমি এখান থেকে বেরিয়ে আসতে পারবো। তো উকিলবাবুরা ভাবেন হয়তো আমি তার শত্রু, পুলিশ ভাবেন হয়তো আমি তার শত্রু, কিন্তু অ্যাকচুয়ালি আমি তাদের বন্ধু। কারণ যে উকিলবাবু তো পারছেন না সত্যটা উদ্ঘাটন করতে, যেটুকু প্রুফ পাচ্ছেন তার উপরেই মামলাটা মুভ করছেন। পুলিশ প্রশাসন কখনো কখনো বা বিকিয়ে যাচ্ছেন, কখনো কখনো বা তারা সঠিক ওয়েতেই মানুষকে এগিয়ে দিচ্ছেন। আমি বলবো না সবাই খারাপ, বেশিরভাগই ভালো, তার মধ্যে কিছু সংখ্যক খারাপ থাকতে পারে। তো সেই জায়গায় সত্য উদ্ঘাটন করাটা আমার জন্য খুবই টাফ। সেই সত্যটা যখন উদ্ঘাটন করি, আমি তো দুই পক্ষের সাথে ঝগড়া বিবাদ করি না, আমি তাদের ভালোবেসে স্নেহ দিয়ে মমতা দিয়ে তাদের বোঝানোর চেষ্টা করি, এবং গুরুজনদের রেসপেক্ট করে পুলিশ পুলিশের কাজ করবে, উকিলবাবু উকিলবাবুর কাজ করবেন। কোর্টের মামলা কোর্টে চলছে, যেমন চলছে চলুক, তাতে আমার কোনো হস্তক্ষেপ নেই। আমি সত্যতা উদ্ঘাটন করে দুই পক্ষের মধ্যে যদি একটুখানি জোড়া লাগিয়ে দিতে পারি, আমি মনে করি জজ সাহেব তাতে খুশিই হবেন। কারণ জজ সাহেবও চান ডিভোর্সের মামলাগুলোতে জোড়া লাগানোর জন্য ওনাদেরও খুব চেষ্টা থাকে এবং উকিলবাবুদেরও চেষ্টা থাকে। একদম, বিশেষ করে সন্তান হয়ে গেলে তো। এইবার দুই পক্ষকে আমি এক করে দিলাম, তাদের যারা উকিলবাবু আছেন তাদের কাছেই পাঠিয়ে দিলাম। তারা গিয়ে বললেন যে স্যার আমরা সংসার করছি। স্বাভাবিকভাবে উকিলবাবুরাও খুশি হন, জজ সাহেব তারও খুশি হন যে তাদের ওনার কলমের ইয়েতে একটা সংসার জুড়ে গেল। একেবারে আমি শুধু কাণ্ডারি মাত্র, আমি শুধু বয়ে নিয়ে যাই, আর কিছু না। মানে এত এত কেস সলভ করেছেন, কিন্তু কখনো এরকম হয়েছে যে বলে না যে আমে দুধে মিশে যায় আটি গড়াগড়ি খায়, তো আপনি সমস্যার সমাধান করতে গিয়ে মানে আপনিই দুই পক্ষের কাছে খারাপ হয়ে গেছেন, এরকম কখনো হয়েছে? না, আমাকে ভিকটিম পক্ষ থেকে বিপরীত পক্ষ বেশি ভালোবেসেছে। আচ্ছা আচ্ছা। কারণ ভিকটিম পক্ষ যখন আসেন নিজের দোষটা তো কম বলেন বেশ কিছু মানুষ, আর সেখানে গিয়ে সত্য উদ্ঘাটন করতে গিয়ে যখন সেটা পাই, আমি অকপটে তাদের বকাবকি করি।
আচ্ছা আচ্ছা। এবং কখনো বা ভালোবেসে, কখনো বা জোর গলায় অনুশাসনের মাধ্যমে। তো সেই কারণে তো অবশ্যই আমার ভিকটিম পক্ষ বলে যে আপনি ওনার হয়ে বললেন, কিন্তু আমি তো কারো পক্ষে নই, আমি তো নিরপেক্ষ। আমাকে দুজনকেই দেখতে হবে। আমি একটা মেয়েকে সংসারে তুলতে যাচ্ছি, কার কাছে? স্বামীর কাছে। স্বামী হলো মেন অ্যাসেট। সেই মেয়েটির কাছে যদি কোনো অর্থ অ্যাসেট হয়ে থাকে, সেটা যদি পরবর্তীতে ফিল্ডে নেমে জানতে পারি, তার তীব্র প্রতিবাদ করি, স্বাভাবিকভাবেই সে আমাকে খারাপ বলে। তো এরকম তো হয়, কিন্তু কিন্তু কেউ তারপরে বুঝতে পারে যে আমি কেন বকছি। কিন্তু আমি যতগুলো, সব থেকে বড় কথা, আমি যতগুলো সংসার জোড়া লাগিয়েছি, আজ পর্যন্ত কমেন্টে কেউ আজ পর্যন্ত 13 বছরে বলেনি যে আমার সংসারটা না ভেঙে গেছে। মানে সব চলছে আর কি, সব রানিং। এবং তারা যখনই যত বিপদ, লাইফ টাইম পরিষেবা দিই। আচ্ছা, ওই কাজ হয়ে গেল, হাই হ্যালো বাই না, লাইফ টাইম ওই সমস্যা নিয়ে লাইফ টাইম পরিষেবা দেবো। তার বাইরেও যদি কোনো সমস্যা আসে, সেটা আমি আগলে রাখবো। আচ্ছা আচ্ছা। সেটা ব্যবহারের উপরে ভিকটিমের। আপনার সাথে কি যোগাযোগ করে ফোন, বাই ফোনে? যখনই তারা বিপদে পড়ে, 1 বছর 2 বছর 3 বছর ঠিক ওভার ফোনে যোগাযোগ করে তারা আমাকে পুরো সমস্যা জানায়, আমি আবার তাদের পরামর্শ দিয়ে গাইড করে দিই। আর বিচ্ছেদ হয়েছে এরকম? বিচ্ছেদ করা, বিচ্ছেদ হয়নি বলবো না। দেখুন, ভগবানের মাধ্যমেও কখনো আমরা বলি যে ভগবান তুমি একটা ভালো মানুষকে তুলে নিলে, তো আমার মাধ্যমেও যে হয়নি বলবো না, 10-15টা বিচ্ছেদ তো হয়েইছে। কখনো কখনো ছেড়ে যাওয়াটাও সুখকর হয় আর কি। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি দুইজনের মধ্যে যদি আমি জুড়ে দিতে চাই, তাহলে এটা হলো কি জোর করে, আমি জোর করে কারো সংসার জুড়িনি। সেই ক্ষেত্রে দুজনের সিদ্ধান্তে আমি একটা মিউচুয়ালি ডিভোর্স করানোর ব্যবস্থা করেছি, জাস্ট মীমাংসা। আইনতভাবে তারা যা যেটা ভালো বুঝেছে সেটা করেছে। এবার এত এত কেসের সম্মুখীন হন বলেছেন, তো এখন সমাজে যে পরিস্থিতি, এইখানে এসে মানে গণনা করলে সেই অনুসারে আপনার কি মনে হয় যে মেয়েরা বেশি ভিকটিম নাকি ছেলেরা বেশি ভিকটিম? যদি এখন এটা বলতে চান, তাহলে আমি বলবো সন্তানগুলো ভিকটিম। কারণ বাবা মা ভুল করছেন, বাবা মা অশান্তি করছেন, সন্তানগুলো যে ওরা ভিকটিম, ওরা তার প্রকাশ করতে পারছে না, তাই হয়তো চেয়ারে বসে বলতে পারছে না যে আমার মা আমার সাথে এটা করেছে বা বাবাকে আমি চাই। আমার তো মনে হয় সন্তানরাই সব থেকে বড় ভিকটিম তাদের লাইফে। তো যদি আপনার প্রশ্ন উত্তর দিতে চাই, তাহলে আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলেরাও বেশি ভিকটিম আছে। মেয়েরা তো আইনতভাবে যাচ্ছে, অনেক দরজা মেয়েদের জন্য খোলা আছে, ছেলেরা বেশি ভিকটিম। যেহেতু আইনটা এখন মেয়েদের পক্ষে, হ্যাঁ, সেটার অনেকেই এখন মিসইউজ করছে। একদম 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 একেবারে। এবং এটাও আমাকে শুনতে হয়েছে, আপনি নারী হয়ে ছেলেদের পাশে কেন দাঁড়ান? দেখুন, আমার বাবাও একজন পুরুষ, আমার হাজবেন্ডও একজন পুরুষ। নারী পুরুষ আমরা একে অপরের পরিপূরক। অবশ্যই সেটা তাদেরকে বোঝায় যখন এই প্রশ্নটা তারা করেন। তো পুরুষদের পাশে যদি দাঁড়িয়ে যায়, সংসারগুলো তো বেঁচে যাবে। আর নারীদের তো দাঁড়াচ্ছে অবশ্যই, কিন্তু নারীরা একটা না, তাদের ভবিষ্যৎ, মানে আমি একটা অদ্ভুত বিষয় এই এত বছর কাজ করতে গিয়ে মানুষকে বোঝাতে পারি না যে ভবিষ্যৎ বলতে কি বোঝায়, সম্পর্ক না সম্পত্তি। সেটাই আমি মনে করি ভবিষ্যৎ বলতে অর্থ আজ আছে কাল খরচা হয়ে যাবে, কিংবা না থাকলেও জোগাড় করা যাবে, 5টা মানুষের সহযোগিতা পাওয়া যাবে। কিন্তু সম্পর্ক ভেঙে গেলে যে মানুষটি আমার ভালোবাসার মানুষ ছিল, সেটা তো ফিরে আসবে না। না, একদমই না। তো ওই জন্য আমি মানুষকে খালি, আমার মূলত কাজ এটাই বোঝানো যে সম্পর্ককে গুরুত্ব দাও। ভবিষ্যৎ বলতে সম্পত্তি, টাকা পয়সা নিয়ে 2 পয়সা নিয়ে ছেড়ে দেওয়া, 2 পয়সা মেনটেনেন্স পাওয়া, এটা ভবিষ্যৎ নয়। একেবারে একেবারে। আর সন্তানগুলোর ভবিষ্যৎ বলতে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বলছেন, অনেক মেয়েরা আসছেন যে আমরা সংসার করতে চাই সন্তানের মুখের দিকে তাকিয়ে। হয়তো তার স্বামীরা ভীষণ অত্যাচার করছে নির্মমভাবে, শ্বশুর বাড়ির দ্বারা নির্মমভাবে অত্যাচারের শিকার তারা, তারপরেও কিন্তু তারা সেই সব মেয়েগুলো সন্তানের জন্য মুখের দিকে তাকিয়ে আবার সেই ঘরেই ফিরতে চাইছে, সে একটু শান্তি চাইছে। আবার অনেক পুরুষ আছে, এখন তো পরকীয়ার জন্য অনেক সংসারই মানে ম্যাস্ট হয়ে যাচ্ছে। মানুষ বলছে পরকীয়া আইন বৈধ, কিন্তু কি কি রুলস আছে, কি কি ক্রাইটেরিয়া আছে, এগুলো তো মানতে হবে, সেটা তারা কিন্তু মানেন না। কিন্তু পরকীয়া আইন বৈধ বলে হাতির 5 পা দেখে ফেলেন তারা। কিন্তু সন্তানগুলো কোথায় যাবে? আসলে মা পাচ্ছে না, কখনো বাবা পাচ্ছে না, ঠাকমা দাদু দিদার কাছে তারা মানুষ হচ্ছে, ঠাকমা দাদু তাদেরকে পাচ্ছে না, নাতি নাতনি। পুরুষ মানুষগুলো কিন্তু কাঁদে, সেটা দেখতে পাই না আমরা।
কিন্তু আমরা মহিলারা যখন কাঁদি 5টা মানুষ এসে আমাদের চোখের জল মোছানোর জন্য দাঁড়িয়ে পড়ে, কিন্তু একটা পুরুষ যখন রাস্তায় কাঁদে বা কোনো নেশায় আসক্ত হয়ে পড়ে, খারাপ পথে চলে যায়, তখন কিন্তু তাদের পাশে বন্ধুরা ছাড়া কেউই দাঁড়াতে চায় না এবং আর মানতেই চায় না যে ছেলেদের কষ্ট না। একটা পুরুষ মানুষ এসে ক্যামেরার সামনে বলতে পারে না আমি এইভাবে সাফার করছি, কিন্তু একটা মেয়ে একদম পায়ের নখ থেকে চুল পর্যন্ত কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। আসলে একদম এটা ভীষণ বড় বাস্তব একটা, আর এই সুযোগটাই বোধহয় মেয়েরা আজকাল বেশি নিচ্ছে। একদম, এবং আইনের মিস ইউজ করছে, ধৈর্য হারিয়ে ফেলছে এবং কথায় কথায় একটা জেল খাটানোর একটা হুমকি দেওয়া হচ্ছে হাজবেন্ড এবং হাজবেন্ডের পরিবারকে। তো আমি মা বোনেদেরকে এই কারণেই বলবো এবং দিদিদেরকে যে এটা না করে ধৈর্য ধরে যদি ভালোবাসার মানুষটিকে ফিরে পাওয়ার জন্য যদি চেষ্টা করা যায় এবং তাদের মধ্যে যদি কোনো সন্তান থাকেন, তার যে ব্রাইট ফিউচারের জন্য বাবা মার সান্নিধ্য অবশ্যই দরকার। এবং দুটো মনের সম্পর্ক নয়, আমি দুটো পরিবারের সম্পর্কের সমন্বয় ঘটাই, যাতে দুটো পরিবার। দেখুন, আজকে যদি আমার বাবা মাকে আমার স্বামী যদি ইনসাল্ট করে, উঠতে বসতে কথা শোনায়, তাহলে কি আমার ভালো লাগবে? আমার স্বামী যতই আমাকে ভালো রাখুক না কেন, ওটা নিয়েই অশান্তি হবে। ঠিক তেমন একটা ছেলে তার বাবা মাকে কিছু বললেও তো তখনও তো সে বলবে, কিন্তু একটা ছেলের জীবন মনে হয় বেশি প্যাথেটিক, কারণ তাকে ব্যালেন্স রাখতে হয়। আমরা কিন্তু একটা কিনারা খুঁজে পাই মেয়েরা, যে না আমি তোমার সাথে সংসার করব না, আমি এখানেই থাকবো, আমার বাবা মাকে তুমি এটা বলেছো, তাহলে আমার বাবা মা এটাও তো বুঝতে হবে, ছেলেটার বাবা মা সেও পৃথিবী আলো দেখিয়েছে, তাই আমি স্বামী পেয়েছি। এবং এখন এই যে প্রণাম করা, মানুষ একে অপরকে রেসপেক্ট দেওয়া, সত্যি কথা বলা, মানে এখন যেন সমস্ত কিছু একটা ড্রামাটিক্যাল ব্যাপার চলে এসছে মানুষের মধ্যে, যে আমি দুঃখে আছি কিন্তু আমি রিলস বানাচ্ছি, ভালো আছি, কিন্তু এটা আরো যন্ত্রণা। আমার মনে হয় যে একে অপরকে বুঝতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। চট করে আইনের দ্বারস্থ না হয়ে যদি আমরা দুই পক্ষ মিলে বসি, মনের কথাটা একটু বেশি করে শেয়ার করি, আমার মনে হয় আমাদের কাউকে 3rd-কে লাগবে না, আলোচনার মাধ্যমে সমাধান একদম নিজেরা বসেই মেটানো যাবে। আর যদি কথা বললে ঝগড়া হয়, আমি এখন মানুষকে বুদ্ধি দিই যে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আবার পুনরায় প্রেম করুন, তাহলে হয়তো মেসেজে তো ভয়েসটা পাচ্ছে না, শুধু ওই মাথায় ওইগুলো ঢুকে যাচ্ছে, আর ভয়েস হলো কি আমি কথা বলতে বলতে রেগে যাচ্ছি, জোরে বলে ফেলছে, ঝগড়াটা বেঁধে যাচ্ছে। এখন দেখছি, চেষ্টা করছি সন্তানগুলোর ভবিষ্যৎটা কি করে ব্রাইট করা যায়, একদম, আর বৃদ্ধ বাবা মা গুলোকে কি করে ভালো রাখা যায়। তাই দুই দম্পতিকে ঠিক রাখার জন্য এবং সন্তানগুলোর ব্রাইট ফিউচারের জন্য, বৃদ্ধ বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য ধৈর্য ধরে আমিও চেষ্টা করি প্রচুর, এবং গালিগালাজ খাই, কেস খাই, অনেক মিথ্যে অপবাদ আসে, কিন্তু আমি ওই দেবে কেয়ার করি না। আমি মনে করি যে আমি আমার লক্ষ্য পৌঁছাবো, সেটা হলো সৎ আছি, আমি সত্য উদ্ঘাটন করি, অল টাইম ক্যামেরায় কাজ করি, আমার কিছু এডিটিং থাকে না। আমি ভুল করলেও আপনারা দেখতে পারবেন, তারা ভুল করলেও আপনারা দেখতে পারবেন। আমি জনগণের উপর বিশ্বাসী, আমি জানি জনগণ শেষ কথা বলে আসলে, আর আমি কাজ করতে গেলে আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। একদম। এই যে পরকীয়ার কথা বললেন, যে আজকাল পরকীয়া ভীষণ বেড়েছে, পরকীয়া এই যে আইন স্বীকৃতি পেয়েছে বলেই কি বেড়েছে, নাকি এখনকার যে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল যুগ, এই কারণে? আর পরকীয়াটা ছেলেদের মধ্যে বেশি প্রবণতা নাকি মেয়েদের মধ্যে, কি মনে হয় আপনার? আপনি যেহেতু একদম গ্রাসরুট লেভেলে কাজ করেন, তো সেই অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয়? আপনি প্রচুর এইসব সম্পর্ক সমস্যার মধ্যে থাকেন, সেই অভিজ্ঞতার নিরিখে আপনার কি মনে হয়? দেখুন, আমাদের ভারতবর্ষে যখনই যে কোনো আইন পাস হোক না কেন, নিশ্চয়ই সেটা মানুষের কিন্তু ভালো কাজের জন্যই কিন্তু সেই আইনটা পাস করা হয়। কিন্তু পরকীয়া আইনটা বৈধ হওয়াতে আরো মানুষের মধ্যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, কারণ একটা রিলেশন যখন গোপনে রাখা হয়, সেটা যখন মানুষ জানতে পারে, তার মধ্যে কিন্তু একটা আতঙ্ক থাকে, জেনে যাবে। কিন্তু এখন তারা মানে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বলছে কি পরকীয়া আইন বৈধ হয়ে গেছে। ঠিক আছে, তো এটার জন্য আমি মনে করি যে বেশিরভাগ ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াই এর জন্য দায়ী। এই ফেসবুক, ইনস্টাগ্রাম,
তারপরে আরো অনেক কিছু আছে, মানে এখানে খুব সহজে মনের কথা বলা যাচ্ছে, একটা মানুষের ভালোবাসা পাওয়া যাচ্ছে, একটা বন্ধু খোঁজা যাচ্ছে, স্বামী স্ত্রীর অশান্তি হোক, সন্তানের সাথে কোনো প্রবলেম হোক, সেটা শেয়ার করা যাচ্ছে, হাত বাড়ালেই বন্ধু সোশ্যাল মিডিয়া। বা কিছু হচ্ছে না, সাথে সাথে ক্যামেরায় বসে নিজেরা বলছি, সেখান থেকেও একটা ছেলে হয়তো ভালোবেসে ফেলছে বা একটা মেয়েও ভালোবেসে ফেলছে। তবে আমি মনে করি যে মেয়েরাই বেশি, কেন, তারা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকে। একটা পুরুষ মানুষ যেমন বাইরে বেরোতে পারছে, 5টা বন্ধু পাচ্ছে, একটা মেয়ে কিন্তু পাচ্ছে না। তাই মেয়েরাই বেশি পরকীয়ায় জুড়ে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা বলতে বউরা, ঘরের বউরা। কারণ তারা চার দেওয়ালের মধ্যে না, সব দিক দেখতে গেলে খুবই প্যাথেটিক, একটা স্বামীদের বোঝা উচিত মেয়েদেরকে। তারা চার দেওয়ালের মধ্যে বসে থেকে থেকে না ভাবছে যে আমরা কি করলাম দুনিয়ায়, শুধু হাতাকুন্তিই তো নেড়ে গেলাম। আর আমার স্বামী দিব্য আনন্দ করছে, এখানে যাচ্ছে, বন্ধু বান্ধব করছে, একটু পার্টি করছে, আমরা তো সেটাও করতে পারছি না। সমাজ তো আমাদের পার্টি করলে মেনে নেবে না, সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাহলে ঘরের মধ্যে বসে চলো একটা বন্ধুই করি। গোপনে যদি একটা বন্ধু হয় আর কি, মানে এটাই যখন আবার ডিপ, মানে গভীরে, মানে মনের কথা গভীরে, মনের গভীরে যখন দুটি মানুষ পৌঁছে যাচ্ছে, তখন ডিপ রিলেশনে চলে যাচ্ছে। আর এই ডিপ রিলেশনে চলে গিয়ে তারা কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে। তো আমি এর জন্যই বলবো, স্বামী স্ত্রী বন্ধু হওয়া দরকার, আর সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সময় না, মানে ধরুন আপনি আমাকে সময় না দিলে আপনার মনের ভাষা আমি বুঝবো না, তো একে অপরকে সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কে। যদি স্বামী যদি মানে সময় দেয়, বা স্ত্রী যদি স্বামীকে সময় দেয়, তো স্ত্রী স্বামীকে সময় দিলেও স্বামীরা খারাপ হয়, এটা আমি বলবো না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু মেয়েরা খুব ইমোশনাল একটুতেই, তো সেই জন্য একটু ভালোবাসা পেলেই কিন্তু আমরা সেইখানটা আঁকড়ে ধরে বাঁচতে চাই। তো মেয়েদের মনটা একটু সফট, ছেলেরা কিন্তু একটুখানি কঠোর হয়। তো সেই কারণে আমি বলবো মেয়েরাই হচ্ছে, কারণ তারা চার দেওয়ালের মধ্যে বন্দি। তার জন্য তাদের একটু বাইরের জগতে একটু বের করা উচিত, তাদের পরিবারের মানুষজনকে তাদের কথা শোনা উচিত, তারা কথা শোনা উচিত, তারা কিছু বলতে চায়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করছে, স্বামী এলে সেবা করছে, শ্বশুর শাশুড়ির সেবা করছে, দুটো পান থেকে চুন কষলে কথা শুনতে হচ্ছে, রান্না খারাপ হলেও কথা শুনতে হচ্ছে, কিন্তু সে তো মন দিয়ে রান্না করছে। সন্তানদের কেয়ার, স্বামীর কেয়ার, সবার কেয়ার করে, তখন তার কেয়ার করার যখন কেউ থাকে না, দিন শেষে শুধু একটুখানি স্বামী স্ত্রীর রিলেশন যেটা, সেটার মধ্যে আবদ্ধ থাকা আমার মনে হয় না এটা ঠিক। মাঝের মধ্যে একটা গোলাপ দিয়ে একটুখানি সারপ্রাইজ দেওয়া, এগুলো খুব ম্যাটার করে সম্পর্কে। এই সাজেশন গুলো ফিল্ডে গিয়ে দেন? হ্যাঁ, এরকম ভাবে বুঝিয়ে বলে দেন? আমি তো গোলাপ, মানে নিজেরা আমরা কি করে জিনিস গিফট কিনে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে দেওয়াই। আচ্ছা আচ্ছা। এবং বার্থডে, ধরুন কেউ বলে আমার হাজবেন্ডের বার্থডে আমি পালন করি, কিন্তু আমার বার্থডে পালন করে না, তো আমরা সেখানে পৌঁছে বার্থডেটা পালন করে হাজবেন্ডকে সেটা আমরা যাতে করে তার ব্যবস্থা করে দিই। হাউ সুইট। এইভাবে কখনো কখনো মেন্টাল প্রেশারে পড়েছেন? কখনো ভীষণ কোনো ঝামেলা দেখেছেন এরকম, যেটা মেন্টালি প্রেশারে পড়ে গেছেন একদম? বহুবার। আচ্ছা, সবচাইতে খারাপ অভিজ্ঞতার কথা? ঠ্যাং কাঁপছে, ঠিক আছে? আপনার ঠ্যাং? আমার ঠ্যাং কাঁপছে, মানে দরজা বন্ধ করে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে, বাইরে লোক পুরো ঘেরাও করে দিয়েছে। কেন? এই মানে আমি কেন ওখানে মীমাংসায় গেছি। এটা কোথায়? আর একটি মেয়েকে আর একটা বাচ্চা কোলে নিয়ে গেছে আমাদের টেহট্টেতে। আচ্ছা। তো আমার ওখানে বসে ঠ্যাংটা কাঁপছে, যখন ওরাও অন্ধকারে ঢিল ছুটছে, যখন অন্ধকার করে দিয়ে ঘেরাও করে দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে থেকে ঢিল মারছে, আর বলছে পিছন দরজা দিয়ে পালিয়ে যান, এখনো সুযোগ আছে। আমি তখন বললাম কেউ পালাবে না, তার পরিবার, আমার ভিকটিমের পরিবার পালিয়ে গেছে, কিন্তু আমি ভিকটিমকে নিয়ে বসে আছি, দেখি পুলিশ আসুক। বলছে আপনি পুলিশ ডাকুন। আমি না সহজে পুলিশ ডাকি না, কারণ দেখুন পুলিশের অনেক কাজ আছে, আমি তাদেরকে বিরক্ত করব? আমার খালি মনে হয় তাদেরকে আমি কথায় কথায়, স্যার আমি বাবলি মুখার্জি বলছি, আমি এসছি এখানে, আপনি আমাকে রক্ষা করুন, উদ্ধার করুন, বা এখানে এসে আটক করেছে, আমি কেন করব? তো সেই মতো পরিস্থিতিতে আমি খালি ঈশ্বরকে ডাকছি, তুমি একমাত্র আছো, যদি এই কাজটা করার জন্য আমাকে পৃথিবীতে তুমিই পাঠিয়ে থাকো, তাহলে তুমি আমাকে ঠিক এখান থেকে সসম্মানে রক্ষা করবে। আমি বসে বসে শুধু ঈশ্বরকে ডাকি, মহাদেবকে, আর আমার মাকে, মা হারিয়েছি 2019-এ, মাকে ডাকি, বিপদে পড়লেই মাকে ডাকি, সারা পাই সম্মানের সাথে। পুলিশ যখনই দেখে, হ্যাঁ এনাকে তো চিনি, আপনারা ইনার মতো মানুষকে আটকে রেখেছেন, পুলিশই বলেন,
তখন সবাই ক্ষমা চায়, আর না, ক্ষমা তো করে ওপরওয়ালা, আমার কাছে নয়। আপনারা চেনেন না, জানেন না, ভুল করেছেন, তারপরেও তাদেরকে মানিয়ে নিয়ে আবার ওখান থেকে জয় জয়কার হয়ে ওই পরিবারটি জুড়ে আমি বাড়ি ফিরেছি। মানুষ যখন কাজ নেওয়ার পর যখন যন্ত্রণা দেয় না, ওই যন্ত্রণাটা নেওয়া যায় না, ওটা ভীষণ বেদনাদায়ক। কথা কথা উপকার পাওয়ার পর মানুষ যখন স্বীকার করেন না, সেইটা খুব কষ্ট লাগে। আমরা কি জন্য কাজ করছি? মানুষ, আর একটা কথা, পয়সা, টাকা, মানুষ এটাকে ভীষণ প্রাধান্য দেয়, কিন্তু একবারও মানুষ কি আপনাদের মতো ভাবেন না যে আপনারা যেমন ভেবেছেন বলে আজকে আমাদের মতো ক্ষুদ্র একটি মানুষকে, যাকে দেখা যায় না, তাকে আতশ কাজ দিয়েও দেখা যায়, তাকে আপনারা নিয়ে এসে এরকম একটা বড় প্ল্যাটফর্মে দুটো মনের কথা শুনছেন আমাকে সময় দিয়ে, এটা কি আমার কাছে বড় প্রাপ্তি নয়? আমি জানি না আপনি কতদিন আমাকে চেনেন, কিন্তু আমি আপনার এপিসোডগুলো দেখেছি আমি এই কদিনে, আমার এত ভালো লেগেছে, আমি কিন্তু ছুটে এসেছি। খালি আপনার এই যে আপনি যে কাজটা করছেন, এটা কিন্তু একটা অনেক বড় কাজ। আজকে আমরা মনের কষ্ট বলার জায়গা পাই না আসলে। এটা আমাদের এই আওয়ার ভয়েসটা আমাদের একটা, এবং আপনি সানায়া বোন, মানে আপনারা যে আমাদেরকে যে জায়গাটা দিয়েছেন, এটা কিন্তু আমরা মনের যন্ত্রণার কথা বলতে পারি। একদম। আমি একটা কথাই শেষে বলতে চাই, মানুষ না মানুষকে অর্থে দিয়ে মূল্যায়ন করেন, আমি বলবো না তার কর্মটা দিয়ে মূল্যায়ন করুক। দেখুন আমাদের সমাজটা কিন্তু অনেক পরিবর্তন হবে, অনেক উন্নত হবে। একদম একদম। কে এগিয়ে যাচ্ছে সেটা না দেখে, কে কি করছে সেটা আমি পারবো কিনা সেটার চেষ্টা যদি কেউ করে, তবে কিন্তু এই সমাজের মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসবে, আমাদের সমাজটা কিন্তু অনেক উন্নত হবে। একদম। আমরা সূর্য উদয় দেখতে পাচ্ছি প্রতিদিন, কিন্তু নতুন সূর্য উদয় মানে দেখার জন্য মানুষের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে মানুষ। একদম। আসলে বাধা দেব কিন্তু এগিয়ে দেব না। কিন্তু এই যে ভগবান আছেন, আপনাদের মতো মানুষ আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে আমার কিছু মনের কথা এটা মানুষের কাছে পৌঁছাবে, সেটা শুনে 5টা মানুষ সেটা থেকেও বিবেচনা করবে, তারাও জানাবেন তাদের অভিমতগুলো, তখন আবার জানতে পারবো, নিজেকে আবার যাচিয়ে নেব যে সত্যিই কি সমাজে আমি ভালো কাজ করেছি, না সত্যিই সমাজে আমার আর কোনো কাজ করার দরকার নেই, না সত্যি মানুষ আমাকে আবারও চাইছেন। এই যেটা যাচিয়ে নেওয়ার প্ল্যাটফর্ম, আপনাদের মাধ্যমে হয়তো আমার আবার নতুন জীবন শুরু। এটা আমার প্রথম সাক্ষাৎকার আপনার সাথে। থ্যাংক ইউ। আসলেই বর্তমান সমাজে আমরা প্রত্যেকেই যে যার কর্মজগৎ বলুন আর ব্যক্তিগত জীবনে সবাই মনে করি যে আমি শ্রেষ্ঠ, আত্মগরিমাটা সবার মধ্যে থাকে, আত্মসমালোচনা সবার মধ্যে থাকে না। আর আমি আজকে বাবলিদির চোখে মুখে দেখতে পেলাম আত্মসমালোচনা করার প্রচেষ্টা। উনি বললেন যে আপনাদের অভিমত আপনারা জানাবেন, আমি চেষ্টা করব নিজেকে শুধরে নেওয়ার, নিজেকে আবার নতুন করে সাজানোর। এই কথাটা সবার বলার সাহস থাকে না, এই কথাটা বলার মতো মন সবার থাকে না। বাবলি মুখার্জি দিদি ব্যক্তিগতভাবে কেমন কিংবা কর্মজগতে কেমন আমি হয়তো অতটাও জানি না, কিন্তু আজকে কথা বলে আমার মনে হলো মানুষ হিসাবে তিনি নিজের জায়গায় অবশ্যই ঠিক আছেন, এবং উনি এভাবেই এগিয়ে যাক অনেক দূর, মানুষের ভালো কাজ করে, মানুষের পাশে থেকে। আর মানুষ তো ওনার পাশে আছেনই, উনি মানুষের ভালোবাসাটাই চান, আর কিছু ওনার চাওয়ার নেই, উনি যেটা বলেছেন। আর আমার কাছে জনসাধারণই সব। একদম, উনি প্রথম থেকেই একটা কথাই বলছিলেন। অবশ্যই আমিও রিকোয়েস্ট করব সকল দর্শককে যে আমাদের কমেন্ট সেকশনে আপনারা নিজেদের অভিমত লিখবেন বাবলিদির জন্য, আমাদের চ্যানেলের জন্য। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো করবেনই, কারণ আমরা আরও উৎসাহ পাবো এরকম মানুষদের কথা শোনানোর জন্য, যাতে সমাজে তাদের কথার মাধ্যমে আপনাদের যদি কোনো কিছু উপকার হয়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আর বাবলিদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আওয়ার ভয়েসে আসার জন্য। খুব ভালো থাকুন, আর এভাবেই হাসি মুখে এনার্জি নিয়ে একদম সব ঝড় ঝাপটাকে উপেক্ষা করে এগিয়ে যান নিজের মনের মতো করে। আবার দেখা হবে অন্য একজনের সাথে আমার কথা এপিসোডে। আজকে এই পর্যন্তই।